পৃথিবীর ইতিহাসে আমরা ঘেঁটে দেখতে পারি এখনো পর্যন্ত আমার জানা ইতিহাসে যে কোনো ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি যার দেশে গেলে ফাঁসি হবে সে আমি দেশে আসছি পারলে ঠেকাও অবস্থানে আমি শুনিনি। আমি ভুল করলে, আমি যদি মিথ্যা মানে আমি মিথ্যা নয়, আমার যদি ভুল তথ্য থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন, এখানে জানাবো, আমি শিখে নেব। সেই ব্যক্তিটিকে তারা ডক্টর ইউনূস এবং এই সরকারও বলছে উনি ভারতে পলাতক, উনি ভারতে পলাতক, উনাকে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আমরা নিয়ে আসবো। আরে আপনাদের বন্দি বিনিময় তো লাগছে না, এই ভদ্র মহিলা তো আসতে চাচ্ছেন, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী উনি আসতে চাচ্ছেন, আপনারা একটা বিমান পাঠান যেভাবে, যে বিমানে আপনারা ওনাকে ওইখানে দিয়ে এসেছিলেন। পৃথিবীর ইতিহাসে সাহিত্য বলেন, ভাষাগত ভাবে বলেন, আমরা যে কোনো শব্দ প্রয়োগ করি, টার্ম ব্যবহার করি, টার্মের একটা সংজ্ঞা থাকে। এই টার্মটার অর্থ কি, এই টার্মটার মিনিং কি? পালিয়ে যাওয়া তো একটা টার্ম, তাই না? পালিয়ে যাওয়া, এটা তো একটা সংজ্ঞা থাকতে হবে, যেটা পালিয়ে যেতে যায় কারা, পালিয়ে কিভাবে যায়, কোনটাকে আমরা বলবো পালিয়ে যাওয়া, আর কোনটাকে বলবো জোরপূর্বক আপনাকে কোন স্থানে নিয়ে বলা যে ভাই আপনি এখানে এখন সিকিউরিটির জন্য আপনি থাকবেন, আপনাকে আমরা সিকিউরিটি দিতে পারবো না। ঠিক একই কারণে আমি বলছি যে তিনি যখন ডিক্লেয়ার করলেন যে আমি দেশে আসবো, তাদের গদি নড়ে গেল, তারা সন্ত্রস্ত, সেটা একটা কারণ। তাকে অভিযোগ করা হলো যে উনি লন্ডন গিয়ে, এই চুপ্পু সাহেব লন্ডন গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। ওনার কথা বলতে তো লন্ডন যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, বাংলাদেশ থেকে হয়তো বা ওনার এটা ট্র্যাক করা যায়, কিন্তু লন্ডনে থাকলে ট্র্যাক করা যাবে না। এটা তো বাংলাদেশে কি, বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এই টেকনোলজি বাংলাদেশের আছে থ্যাঙ্কস টু শেখ হাসিনা। এটা কিন্তু তারা লন্ডনে বসে থাকলেও করতে পারে। অতএব শেখ হাসিনার ডিক্লারেশনটা আওয়ামী লীগের যে তাদেরকে আটকাতে পারছে না, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে যদিও তারা আইনগতভাবে নিষিদ্ধ, সেইটাকে ঠেকানোর জন্য আমি মনে করি যে আপনার প্রশ্নটাই সেখানে একটা ভালো উত্তর তৈরি করে দিচ্ছে যে এই সার্জেই গৌর পৌঁছার আগে এই প্রেসিডেন্ট লিখিত জমা দেখ আর না দেখ, উনি যাতে প্রেসিডেন্ট হিসাবে সরাসরি এই কথাগুলো বলতে না পারেন। কারণ উনি একজন অ্যাম্বাসেডারের কাছে তো আর প্রেসিডেন্ট যাবেন না, প্রেসিডেন্টের অফিস অনুমোদন দিলে উনি যদি আসেন, চায়ের গল্পে যদি এই কথাটা বলে ফেলেন যেটা কালের কণ্ঠে বলছেন, তাহলে তো এটা হয়ে যায় সরাসরি সাক্ষী। এবং একজন আমেরিকান অ্যাম্বাসেডার, সে তো আমেরিকান সরকারের প্রতিনিধি, একদম রাষ্ট্রের প্রধানের প্রতিনিধি, অতএব এই সাক্ষী তো সরাসরি সাক্ষী। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণটা আমি একটু আগেই বলছি যে তারা কিন্তু ভুল করে না, তারা তাদের একেবারেই অনুগত মানুষকে প্রেসিডেন্টে রাখে, কারণ বিপদের সময় এই খুঁটিগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, যেটা বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা, আমি বলবো যে আওয়ামী লীগ যেহেতু বিশ্বাস করে জনগণের উপর, যেহেতু আওয়ামী লীগ আস্থা রাখে জনগণের উপর এবং ভালো মানসিকতার উপর, আপনার মনে আছে বিচারপতি শাহাবুদ্দিনকে ওনারা ফিরিয়ে এনে প্রেসিডেন্ট করলেন, কিন্তু বুঝতে হবে রাজনীতি এক জিনিস আর অন্যটা অন্য জিনিস। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের একজন খুব, আমি বলবো যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় বিচারপতি হিসাবে মনে করব, তাদের একজন হতে পারেন, কিন্তু রাজনৈতিক যে সকল পোস্টগুলোতে মানুষগুলো, যেমন সেনাবাহিনী প্রধান, যেমন রাষ্ট্রপতি, এইসব বিষয়গুলো থাকতে হবে যাতে রাষ্ট্র পরিচালনায় যখন দুর্যোগ আসবে তারা যাতে তাদের মস্তিষ্ক ব্যবহার করে সঠিক পদক্ষেপ নিতে পারে, এবং সেইটা বিএনপি কি করে, সঠিক পদক্ষেপের চেয়ে তারা যাতে বিএনপির পক্ষে কাজ করে সেই কাজটুকুর জন্য আমি মনে করি এটার কাজ। কিন্তু সামগ্রিকভাবে আপনার কথার সাথে আমি ধন্যবাদ। আমি শেষ করবো এই আরেকটি ইনফরমেশন না, এক ধরনের ধারণাই বলতে পারেন যে কেউ এই জিনিসটা আমাকে একটু বলেছেন, সেটা হলো যে এই 2 বছরের মধ্যে, মানে 2024-এর 5ই আগস্টের পরে মার্কিন তৎপরতা যতটা দৃশ্যমান হয়েছে এবং যে স্রোত যেদিকে ছিল, অর্থাৎ খোলামেলা বললে যে ডক্টর ইউনূস কিংবা বিএনপি, জামাত অথবা এনসিপি, এই বলয়ের মধ্যে মার্কিন কর্মকর্তারা, দূতেরা, যারাই অ্যাম্বাসেডাররা, তারা ঘোরাফেরা করেছেন। ওই যে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মকর্তা, যিনি রাষ্ট্র অ্যাম্বাসিড, তিনি গিয়ে মামুনুল হকের সঙ্গে দেখা করলেন, এই কাণ্ডকীর্তি গুলো করছেন। এনসিপির সাথে কয়েকদিন পর পর মিটিং করেন, কিন্তু এই প্রথম সার্জিও গোর আসার মধ্যে দিয়ে ভিন্ন একটা, অর্থাৎ এই 2-2.5 বছরের স্রোতের ভিন্ন ধর্মী কোন একটা পূর্বাভাস অনেকে পাচ্ছেন, যে একটা নতুন বাংলাদেশের রাজনীতি
বা সরকার বা টোটাল এই 2 বছরের একটা ভিন্নতর পরিবেশ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে গড়ের এই জার্নিটা, এবং যেটা বিএনপি সরকারের জন্য তারা অনেকটা অস্বস্তির মনে করছে। এই কারণেই কি তারা আসলে বিভিন্ন ফাঁকফোকর তৈরি করছে কিনা? একদম আপনি এই একদম কথা দিয়ে শেষ করবো আমরা। হ্যাঁ, একদম। আমি এটা দীর্ঘ না করে এভাবে বলবো, আপনি যেভাবে বিশ্লেষণমূলক করে প্রশ্নের উত্থাপন করলেন, এটাই হলো মৌলিক বিষয়টা। কারণ আমরা জানি এনসিপির যদি বলি পার্সেন্টেজ অনুসারে বোধহয় 0.001% ইয়েও নেই, সমর্থক নেই, কিন্তু এনসিপির সাথে আমাদের যুক্তরাষ্ট্রের এম্বাসির বড় বড় কর্তা ব্যক্তিরা প্রায় দেখা করেন। আমরা বুঝতে পারি, আমরা যারা বিশ্লেষণ করি তারা বুঝতে পারি, আপনি এই কথাটা বলছেন জামাতের সাথে তারা দেখা করেন, আমরা এটা বুঝতে পারি কি কারণে। কারণ তাদের একটা দারুণ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আবারও আমি তুলে ধরি। সেই পরিকল্পনাটা ছিল বাংলাদেশে এই ধরনের জামাতকে দিয়ে একটা সরকার আনা, যেটা ইউনূস নিজেই সাপোর্ট করেছেন। সেই সরকারের মাধ্যমে আমেরিকার সাথে যে সকল চুক্তি একটা তো জানেন করা হয়েছে যেটা দেশ বিরোধী, সেই ধরনের বাংলাদেশ একটা যেন একটা কলোনিয়াল দেশ হিসাবে থাকবে, কিন্তু সেটা বাধাগ্রস্ত হয় বিভিন্ন কারণে। আমি কয়েকটা তুলে ধরি। যেমন মাইকেল রুবিন, তিনি এখানে সরাসরি প্রেস ক্লাবে বলেছেন, নিজের লেখায় বলেছেন, নিজের গবেষণায় বলেছেন, এমনকি ক্যাপিটাল হিলের সেমিনারে পর্যন্ত বলেছেন যে বাংলাদেশের আমাদের সরকার, আমাদের যুক্তরাষ্ট্রের সরকার যেই রাজনৈতিক শক্তিটাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে, আমরা ভুলে গেলে চলবে না যে আমরা আরেকটা ইরান অ্যাফোর্ড করতে পারবো না ওই জায়গায়। আমরা কেন বুঝতে পারছি না যে এটা একটা সন্ত্রাসী দল, কারণ তারা 1971 সনে এই দেশে, যেই দেশে তারা এখন রাজনীতি করছে, ক্ষমতায় যাচ্ছে, বাবার সাথে যাচ্ছি শব্দটা এইভাবে বলছিল, যে তারা এই দেশের জন্মের বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে, পাকিস্তানি মিলিটারির অক্সিলিয়ারি ফোর্স হিসাবে। তারা একটি সশস্ত্র সংগঠন, এই সংগঠনকে বসালে আরেকটা ইরান হবে। ইরানকে আমরা যত সহজ মনে করছি, এটা কিন্তু 2 বছর আগের কথা বলছি, 1 বছর আগের কথা বলছি, ইরানকে আমরা যত সহজ মনে করেছিলাম যে যে কোনো সময় আমরা ইয়ে করে দিতে পারি, আমরা পারছি না, করতে পারছি না। ইরানকে 55 ইয়ার্স ধরে তারা ক্ষমতায়, একই তাদের লেয়ার, তাদের যে বিভিন্ন লেয়ারে তৈরি, যে এই চলে গেলে অমুকটা, সেই একই জিনিস তো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হলো এই রাজনৈতিক সরকার বা রেজিম চেঞ্জে, এবং তাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এই দেশটাকে, যার একটি ইরান হিসাবে এখানে শক্তিশালী অবস্থান করবে। এটা একটা দিক। আরেকটা দিক এখানে দেখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম কি, যদিও তারা নিশ্চিত, কিন্তু গত নির্বাচনে, এটা বোধহয় আপনার একটা হোমওয়ার্ক হতে পারে যে ইফ ইউ হ্যাভ টাইম, যে গত নির্বাচনে প্রতিটা জায়গায় যেখানে বিএনপি জয়লাভ করেছে, প্রতিটা এমপি কিন্তু আমার কাছে তথ্য অনুসারে তারা আওয়ামী লীগের ভোটারদের প্রতি, এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতারা যারা স্থানীয়ভাবে থাকতে পারছেন না, তাদের কাছে ফোন করে, ভাই তোমার ওই 10টা লোককে কিন্তু বলে দিতে হবে, ওই 15টা লোকে, কারণ তাদের 2 জনের ভাষা এক ছিল। আজকে এতদিন পরে এটা বলাই যায়, তাদের 2 নেতারই ভাষা এক ছিল যে আমাদের 2 জনের কিন্তু জামাত ঠেকাতে হবে। হ্যাঁ, জামাত না ঠেকালে ওই ইরান আরেকটা এফোর্ড করতে পারবে না। অতএব আপনি, তারা অনেক এমপি মন্ত্রী, সাবেক এমপি মন্ত্রীর সাথেও তারা যোগাযোগ করেছে, কথা বলেছে, ভোট ব্যাংক তাদের পক্ষে কাজ করতে বলেছে, রিকোয়েস্ট করেছে, এগুলো এখন সরাসরি, একদম সরাসরি। অতএব আপনার কথাই যে হ্যাঁ, তারা, আমি যেটা এখনো পর্যন্ত ধারণাটা করতে পারছি, আপনি যেই 2 ধারায় বিশ্লেষণ করলেন, আমার ধারাতে আমি নিয়ে আসে সংক্ষেপে নিয়ে চিন্তা করি, সেটা হলো তারেক তার ক্ষমতাকে আরো কনসেন্ট্রেট করতে চাচ্ছেন, এবং এই জন্য সার্জিও গোর যাওয়ার আগে ওনাকে সরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে আই ক্যান ডু ইট, আমার কাছে ক্ষমতাটা আমার কাছেই আছে। এবং এই যিনি নাম জানি কি, ওয়াকার সাহেবকে আরো দুর্বল করা হলো, এটা হলো আমার ধারণা। কারণ ওয়াকারের একটা সঙ্গী ছিল, 2 জন 2 জনের উপর নির্ভরশীল ছিলেন, সেটা উনি আইসোলেট করলেন, এটা আমার ধারণা। কিন্তু সার্জিও গোর তথ্য নিয়ে যাচ্ছেন অন্যটা, বাংলাদেশের প্রতিটি উপজেলা পর্যন্ত আমেরিকান বিভিন্ন সংস্থা, এমনকি স্কুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইউজ করে তথ্য সংগ্রহ করা হয়েছে, আওয়ামী লীগের শক্তি এখনো আছে কিনা, না এটা মাঠ পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে কিনা, এটা কি সম্ভব হয়েছে কিনা, এই ফাউন্ডেশন ভেঙে। তাদের তথ্য হলো যে 4 কোটি মানুষ সরাসরি ওদের ভোটার হিসাবে অবস্থান করছে,
4 কোটি অতএব তারা ভাবলো যে যেই সিগনেচার, যেই বিজনেস কন্ট্রাক্টটা আমরা করলাম, এটা যদি আওয়ামী লীগে তাদের রাজনৈতিক শক্তি দিয়ে ফিরে আসে, তাহলে তো প্রথমে সেই বাতিল করবে, কারণ ওনাদের লিডার তো আমাদের কথা জীবনেও শুনে নেই ওই অর্থে, তাদের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থে। অতএব সেখানে কিভাবে ওই যে যেটাকে আপনারা বলেন সমঝোতা, এই সমঝোতার কাজেই বোধহয় যাওয়া হচ্ছে, এবং দিল্লিতে অনেক কিছু ঘটছে, এটাই আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা তখন কথা শুনছিলেন, দস্তগীর জাহাঙ্গীর বলছিলেন যে ব্যাখ্যাটা আসলে অনেক ভাবে আসছে, কারণ এই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি কিন্তু তারেক রহমান ঠিকই উপলব্ধি করতে পারছেন এবং পেরেছেন। আর সার্জিও বোর যে আসছেন, তিনি এসে এই প্রথম গত 2-2.5 বছরের মধ্যে, ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন, তিনি কিছু সাক্ষাৎ করবেন প্রকাশ্য বিভিন্ন অফিসিয়ালসদের সাথে, বিভিন্ন প্রতিনিধিদের সাথে, মিডিয়া কর্মীদের সাথে, আবার কিছু তিনি অপ্রকাশ্য ভাবেও তিনি কিছু তৎপরতা চালাবেন। এটি কিন্তু একাধিক সূত্রেই বলেছে। এমনও হতে পারে, এখন পর্যন্ত যতটুকু জানা যায়, যে হয়তো আওয়ামী লীগের দেশে যারা আছেন এরকম পর্যায়ের কারোর সঙ্গে তিনি দেখা করে কথা বলতে পারেন। এমনকি আজকেও দেখলাম যে সাংবাদিকদের মধ্যে এমন কমপক্ষে একজন তার সঙ্গে দেখা করবেন, প্রতিনিধি দলে থাকবেন, যার বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলাও আছে। ফলে সামনে ভোট যখন আসবেন, অনেক কিছু আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকুন।